হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমরা যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হইছো বা দশম শ্রেণীতে উত্তীর্ণ হইছো, তোমাদের জেনারেল ম্যাথের উপরে ইতিমধ্যে আমি ৩টি ক্লাস নিয়েছি। আজকে হলো ৪র্থ ক্লাস। আর এই ক্লাসগুলো একদম ফ্রিতে নেওয়া হবে আমার ইউটিউব চ্যানেল AES স্কুল, যেটার লোগো এখানে দেওয়া আছে। তাই এই ভিডিওগুলো যদি তোমরা প্রতিনিয়ত পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখো AES স্কুল এবং বেল বাটনে প্রেস করে রাখো, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর প্রতিটি ক্লাস করার আগে তোমরা অবশ্যই এটি খাতা এবং কলম নিয়ে বসে পড়বে, যাতে করে তোমরা আমি কোনো গুরুত্বপূর্ণ নোট দিলে তোমরা সাথে সাথে খাতায় তুলে নিতে পারো। তাই আর কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটা শুরু করি। আমি গত ক্লাসে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। আজকে আমি আলোচনা করব কিছু ম্যাথ, সেটা হলো যে আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ। আমরা আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ কীভাবে করে সেটা সম্পর্কে এখন জানবো। এখানে তোমার ১ নম্বরে একটা ম্যাথ দেওয়া আছে, যেখানে বলা হয়েছে 8.243, যেখানে 4 এবং 3 এর উপর পৌনঃপুনিক। এটা থেকে বিয়োগ করতে হবে 5.246 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক। এখন এটা বিয়োগ করার জন্য তোমার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো তোমাকে এখানে বের করতে হবে অনাবৃত সংখ্যা কয়টা, এইটার ভিতরে অনাবৃত কয়টা এবং এটার ভিতরে অনাবৃত কয়টা। তাহলে এটার ভিতরে প্রথম অনাবৃত হয়েছে একটা, আর এইটার ভিতরে আছে দুইটা। এখন এইটার ভিতরে এক আর এটার ভিতরে দুই, এই দুইটার যদি লসাগু করি তো আমরা পাবো কি অনাবৃত সংখ্যা কয়টা, দুইটা। এটা গেল কি অনাবৃত সংখ্যা। পরবর্তী তুমি যে কাজটা করবে সেটা হলো যে আবৃত সংখ্যা আছে কয়টা। তাহলে প্রথমটার ভিতরে আবৃত আছে দুইটা, আর পরবর্তীটার ভিতরে আবৃত আছে কয়টা, তিনটা। তাহলে ২ আর ৩ এর যদি তুমি লসাগু করো তাহলে সেটা পাবা কি 6। তার মানে কি আমাদের প্রথমে আবৃত সংখ্যা যেটা বের করলাম সেটা 2, আর অনাবৃত সংখ্যা 2 আর আবৃত সংখ্যা 6। এখন আমরা এখন কি করব, আমরা এটাকে আমরা অনাবৃত আবৃত এই অনুসারে সাজাবো। এবার সাজানোর প্রসেসটা কি, প্রথমে আমরা এটা লিখব। লেখার পর আমরা এখন এখানে প্রথমে 8, এখানে দশমিকের আগে যেটা থাকবে সেটা বসিয়ে যাবে সকল ম্যাথের ক্ষেত্রে। মানে এই টাইপের যত ম্যাথ আছে সেই ম্যাথের ক্ষেত্রে দশমিকের আগে যে সংখ্যা থাকবে সেটা বসে যাবে। তাহলে 8 পয়েন্ট বসে গেছে। তারপর আমাদের লাগবে কি অনাবৃত লাগবে 2টা। এখন এখানে অনাবৃত আছে শুধু 2 একটা। তাহলে আমরা 2 বসিয়ে গেলাম। এখন অনাবৃত একটা আমাদের কি করতে হবে? এক্সট্রা আনতে হবে। সেটা আনবো কিভাবে থেকে? এখানে যে 4 এর বা পরিপূরক আছে এই 4 কে আমরা আনবো। তাহলে আমরা পাই কত? 24। এটা হচ্ছে কি অনাবৃত সংখ্যা। আর আবৃত লাগবে আমাদের কয়টা? 2টা। তাহলে এখানে আমরা কি করছি? 4 কিন্তু আমরা অনাবৃতের ক্ষেত্রে প্রথম নিয়েছি। তাহলে বাকি থাকে কি 3। তাহলে আমাদের এখানে 3 থেকে শুরু হবে। তা 3 থেকে শুরু হলে এখানে আবৃত আছে কয়টা? 2টা। তার মানে কি এই 3 থেকে আবার এই 4 এ আসবে। আবার 4 থেকে 3, তাহলে 3, 4, 3, 4, 3, 4 এভাবে কি হবে? এভাবে কাউন্ট করা হবে। মানে এভাবে সাজাতে হবে। এটা গেল প্রথমটার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে কি যে 5.24673 এটা লিখে যাবে। তারপর সমান চিহ্ন দিয়ে 5 পয়েন্টটা লেখার পর এখানে আমাদের আবৃত 2টা লাগবে, কিন্তু 2টাই আছে। তাহলে 24 বসে গেছে। অনাবৃত। আর আবৃত লাগবে কয়টা? 6টা। এখন এখানে আবৃত আছে কয়টা? 3টার উপর আবৃত আছে। তার মানে কি এই 3টা যদি আমরা 2 বার নেই, তাহলে কিন্তু আমাদের আবৃতর কাজটা কমপ্লিট হয়ে যায়। তাহলে 673, 673 আর এক্সট্রা হিসাবে 6, 7 নেওয়া হয়েছে মানে 2 বার। আর এখানে যে 4 এর পর আসে কত? 3, তারপর আসে কি 4, মানে এক্সট্রা হিসেবে নেওয়া হয়েছে, যেটা আমাদের বিয়োগের সুবিধার্থে। এখন তারপর এভাবে দাগ দেওয়ার পর আমরা এখন বিয়োগ করব। তাহলে ৪ থেকে যদি আমরা ৭ বিয়োগ করি তার মানে কি আমরা বলি কি যে ২৭-এ ১৪ বাকি কত? এজন্য আমরা উপরটা ছোট হলে সেটার সাথে আমরা ১০ যোগ করি। তাহলে ২৭ ১৪ বাই ৭, হাতে থাকে কি ১। তাহলে ৬ এর কত? ৭, ২৭-এ ১৩ বাই কত? ৬, হাতে আমার কত? ১। তাহলে ৩ আর কত? ৪, ৪ থেকে ৪ বাদ দিলে থাকে কত? ০। এখানে হাতে কিছু থাকে না। তাহলে আবার ৭ আছে, ১৩ বাকি কত? ৬, হাতে থাকে ১, ৬ এর কত? ৭, ৭ আছে ১৪ বাই কত? ৭, হাতে থাকে কি? ১, ৩ আর ৪, ৪ আছে ১৩ বাকি কত? ৯, হাতে থাকে ১, ৭ আর কত? ৭ আর ১ ৮, ৮ আছে ১৪ বাই কত? ৬, হাতে থাকে ১, ৬ আর ১ ৭, ৭ আছে ১৩ বাই কত? ৬, হাতে আমার ১, আর ৪ আর ৫, ৫ আছে ১৪ বাই কত? ৯, হাতে আমার ১, ২ আর ৩, ৩ আছে ১২ বাই কত? ৯, হাতে কত? ১, ৫ আর কত? ৬, ৬ আছে ৮ এর বাই কত? ২। তার মানে কি আমরা বিয়োগ করে এইতে যে রেজাল্টটা পেলাম, এই যে আমাদের এই দাগটার যে এই সাইডে যে রেজাল্টটা আছে এটা আমাদের নেওয়ার দরকার নেই। আমাদের মূল রেজাল্ট হবে এইটা। শুধু আমরা সুবিধার্থে এইটা নিয়েছি। আশা করি আবৃত দশমিক ভগ্নাংশে বিয়োগ করে কিভাবে সেটা বুঝতে পারছে।
এখন আমরা পরবর্তী যেই বিয়োগটা করব সেখানে বলা হয়েছে 24.456 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। সেটা থেকে বিয়োগ করতে হবে 16 পয়েন্ট মানে 16.4 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক। এখন এটার ক্ষেত্রেও আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের দুইটার ভিতরে অনাবৃত আছে কয়টা সেটা বের করতে হবে। তারপরে আমাদের আবৃত আছে কয়টা সেটা বের করতে হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে অনাবৃত আছে 2টা আর দ্বিতীয়টার ক্ষেত্রে কোনো অনাবৃত নাই। তার মানে কি অনাবৃত হবে কি 2। আর প্রথমটার ক্ষেত্রে আবৃত আছে 3টা, পরটার ক্ষেত্রেও আছে 3টা। তাহলে 3 এই 2টা যদি আমরা করি তাহলে আমরা পাই কত? 3। এটার লসাগু পাই কত? আমরা 3। এখন যদি আমরা যদি এখন আমরা সাজাবো। সাজানোর প্রসেসটা কি? প্রথমে আমরা এটা লিখে যাবো। লেখার পর আমাদের এখানে অনাবৃত লাগবে 2টা। তাহলে এখানে অনাবৃত 4, 5 আছে। তাহলে 24.45 লেখাই গেলাম। তারপর আমাদের আবৃত লাগবে 3টা। তাহলে আবৃত 3টাই আছে। তাহলে 3টা বইসে গেছে। আর এক্সট্রা হিসেবে আমরা এই যে 6, 4 থেকে শুরু হয়েছে সেজন্য 6, 4 এক্সট্রা হিসেবে আমরা নিয়েছি। এটা গেল প্রথমটার ক্ষেত্রে। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে যেমন এইটা লেখার পর আমরা সমান চিহ্ন দেবো। তারপর 16 পয়েন্ট এখন এখানে আমাদের অনাবৃত্ত লাগবে কটা? 2টা। কিন্তু এখানে কিন্তু অনাবৃত্ত নাই। সেজন্য আমরা কি করব? এই 4, 3 কে আমরা অনাবৃত্ত হিসাবে আমরা কি করব? নেব। তাহলে 4, 3 নেওয়ার পর এখন অনাবৃত আমরা আবৃতকে কিন্তু অনাবৃতর ক্ষেত্রে নিয়েছি। তাহলে বাকি রইল কি? 7। তার মানে কি আমাদের 7 থেকে আবৃত শুরু হবে। এখন আবৃত লাগবে কয়টা? 3টা। তাহলে 7 থেকে আমরা 3টা যদি আবৃত নেই, তাহলে 7 থেকে কাউন্ট করে আবার 4 এ আসবে, তারপর 3। তাহলে 7, 4, 3 আবার 7, 4 মানে এক্সট্রা হিসেবে 2টা নিয়েছি। এখন সাধারণভাবে আমরা যেভাবে বিয়োগ করি সেভাবে বিয়োগ করব। যেমন তুমি যদি এটা ক্যালকুলেটর বসাও বা যদি নিজে বিয়োগ করো, যেমন 4 থেকে 4 গেলে থাকে 0, 7 আছে, 7 আছে মানে 7 আর 16 বাকি কত? তাহলে 9। এবার যদি বিয়োগ করো তাহলে তোমার রেজাল্ট আসবে এইটা। এটা ক্যালকুলেটর বসালে সরাসরি তোমার অ্যান্সার চলে আসবে। আশা করি আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ কিভাবে করে সেটা বুঝতে পারছে। এখন তোমাদের জন্য কিছু প্র্যাকটিস যেটা হোমওয়ার্ক। তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে। যেখানে 3টা ম্যাথ দেওয়া আছে। আশা করি আমি যে প্রসেসে শিখাইছি যে কিভাবে বিয়োগ করে সেভাবে তোমরা ইনশাল্লাহ পারবে। আর এটা তোমরা খাতায় তুলে নেবে, নোট করে রাখবে যাতে করে তোমরা বাসায় এটা প্র্যাকটিস করতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এটা। এখন আমরা যেটা শিখবো সেটা হলো যে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ। কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ করতে হয়। তাহলে 1 নম্বরে যে ম্যাথটা দেওয়া আছে সেটা হলো 4.3 পৌনঃপুনিক ইন্টু 5.7 পৌনঃপুনিক। এখন এটা করার জন্য আমাদের কি করতে হবে? আগে এই পৌনঃপুনিককে ভেঙে আমাদের সাধারণ ভগ্নাংশে নিতে হবে। তাহলে এই ভাঙার প্রসেসটা কি? প্রথমে পুরা অঙ্কটা মানে দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যা লিখতে হবে। তাহলে এই দশমিক আর পৌনঃপুনিক বাদ দিলে থাকে কত? 43 মাইনাস দেওয়ার পর কি করতে হবে? যে আবৃত বাদ দিয়ে যেই সংখ্যা থাকবে, যেমন আবৃত বাদ দিলে থাকে কি 4, তাহলে মাইনাস হবে কি 4। আর এখানে আবৃত আছে কয়টা? একটা। তাহলে আবৃত একটা তার মানে একটা 9। যদি 2টা থাকতো তাহলে 2টা 9। আর যদি 3টা থাকতো তাহলে নিচে 3টা 9 হতো। তাহলে এখানে আছে একটা আবৃত, তার মানে কি এখানে একটা 9 হবে। এখন 43 থেকে যদি 4 মাইনাস করো তাহলে পাওয়া যায় 39 আর নিচে আছে কত? 9। এটা গেল প্রথমটাকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়েছি। পরটাকে আবার সাধারণ ভগ্নাংশে নেওয়ার প্রচেষ্টা হলো দশমিক পৌনঃপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা। তাহলে 557 মাইনাস আবৃত বাদ দিলে থাকে 5, তার -5 ডিভাইড বাই একটা আবৃত আছে তার মানে একটা 9। তাহলে 57 থেকে যদি 5 মাইনাস করা হয় তাহলে পাওয়া যায় কত? 52 আর নিচে আছে 9। এখন আমরা কি করব? যে এইটার পরিবর্তে যে মানটা পেলাম 30 ডিভাইড বাই কত? 9, সরি এখানে মিস্টেক হয়েছে। আচ্ছা এটাকে আবার যদি আমরা কাটাকাটি করি, যেমন 39 আর 9 এটা যদি কাটাকাটি করলে তাহলে পাওয়া যায় কত? 30 ডিভাইড বাই 3। আর এখানে পেয়েছি 52 ডিভাইড বাই 9, এটাকে কাটাকাটি করলে দশমিক আসে। তাহলে এটাকে কাটাকাটি করার দরকার নেই। তাহলে শুধু এটাই বসে যাবে। এখন এখানে আছে কত? 30 উপরে, আর এখানে উপরে আছে কত? 52। এখন এই দুটাকে যদি উপরে গুণ করা হয় তাহলে পাওয়া যায় কত? 676 আর ডিভাইড বাই এই 3 এর সাথে 9 বিয়োগ করলে 3 নং কত? 27। এখন তুমি যদি এটাকে ক্যালকুলেটর বসাও তাহলে তোমার মান আসবে কত? 25.0837 তোমার রিপিট হবে। যার কারণে এটাকে এই দুটোর পৌনঃপুনিক দেওয়া হয়েছে। আশা করি আবৃত দশমিক ভগ্নাংশের গুণ কিভাবে করে সেটা বুঝতে পারছে। এখন আমরা যেই ম্যাথটা করব সেটা হলো যে 0.28 পৌনঃপুনিক মানে 8 এর উপর পৌনঃপুনিক ইন্টু 4.2 মানে 42.18 মানে 1 এর উপর পৌনঃপুনিক 8 এর উপর পৌনঃপুনিক। এখন এই দুটোকে গুণ করতে হবে। তাহলে সেম একই। আমাদের প্রথমে এই দুটাকে সাধারণ ভগ্নাংশে নিতে হবে। তাহলে সাধারণ ভগ্নাংশের প্রসেসটা কি? দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে পুরোটা সংখ্যা মাইনাস
যে আবৃত বাদ দিলে বাকি যে সংখ্যা থাকে না এখানে আবৃত বাদ দিলে থাকে কি 02, তাহলে 0 লেখার দরকার নেই, শুধু 2। তাহলে ডিভাইড বাই হবে, এখানে আবৃত আছে একটা, তার মানে একটা 9, আর এখানে অনাবৃত আছে একটা, তার মানে একটা 0। তাহলে 28 থেকে যদি 2 মাইনাস করা হয় তাহলে পাওয়া যায় কত? 26, আর ডিভাইড বাই কত? 90। এখন 26/90 এটাকে যদি তুমি ক্যালকুলেটর বসাও, কাটাকাটি করলে একটা দশমিক মান আসে। তাই এটা ক্যালকুলেটর করার দরকার নেই, দশমিক নেওয়ার দরকার নেই। এই পর্যন্ত রেখে দেবে। পরেরটা হচ্ছে কি 42.1 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক। এটার লেখার প্রসেসটা কি? সেম একই। যে প্রথমে দশমিক পৌনঃপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখবে। তারপর মাইনাস দিয়ে এই যে আবৃত যেটা থাকবে সেটা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে। তাহলে আবৃত বাদ দিলে থাকে 42, তাহলে -42। আর ডিভাইড বাই হবে কি? যে এখানে আবৃত আছে 2টা, তার মানে কি 2টা 9। আর অনাবৃত নাই, তার মানে কোনো 0 হবে না। তাহলে 42 4218 এটা থেকে যদি 42 যদি মাইনাস করো তাহলে পাবা 4176 ডিভাইড বাই 99। এখন তুমি এইটার মান এটা বসাবা, আর এটার মান যে এটা বসাবা। বসানোর পর উপরে আছে 26 আর এটার উপরে আছে 4176। এই দুটোকে যদি গুণ করো তাহলে তুমি মান পাবা 108576, আর ডিভাইড বাই পাবা এখানে 90 আর 99 বিয়োগ করলে পাবা 8910। তাহলে তুমি এটাকে যদি ক্যালকুলেটরে বসাও তাহলে তোমার মান আসবে 12.185। তার মানে কি এই 85 এটা কি শুধু রিপিট হবে, যার কারণে এটার উপরে এই দুইটার উপরে পৌনঃপুনিক দেওয়া হয়েছে। আশা করি আবৃত দশমিক ভগ্নাংশে গুণ কিভাবে করে সেটা বুঝতে পারছে। এখন তোমাদের জন্য প্র্যাকটিস যেটা হোমওয়ার্ক তোমরা বাসায় করবে, যে 2.5 ইন্টু 4.35 পৌনঃপুনিক ইন্টু 1.23 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক, আর পরের ম্যাথটা হলো 1.13 পৌনঃপুনিক ইন্টু 2.6। পরবর্তী যে ম্যাথটা সেটা হলো 0.2 পৌনঃপুনিক ইন্টু 1.1 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক ইন্টু 0.08 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক। এই কাজগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তোমরা এখন স্ক্রিনশট দিয়ে রেখে দাও, না হলে তোমরা খাতায় নোট করে রাখো। এই জন্য তোমরা যদি আমি যত ম্যাথ করাই তোমরা যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সেটা তোমাদের ক্লিয়ার হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা শিখব আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ কিভাবে করে। সেটা হলো যে 7.3 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক ভাগ 0.227 পৌনঃপুনিক। এখন মানে ভাগটা হলো যে তোমার যে গুণটা শিখাইলাম না ওটার মতোই, ভাগ আর গুণ সেম, শুধু মানে ভাগের ক্ষেত্রে মানে একটু প্রসেসটা একটু ভিন্ন আর গুণের ক্ষেত্রে প্রসেসটা একটু ভিন্ন। তাহলে প্রথমে সেম একই প্রসেস যে 7.3 এটাকে তোমার সাধারণ বংশে নিতে হবে, তারপর এটাকেও সাধারণ বংশে নিতে হবে। তাহলে 7.32 সাধারণ বংশে যদি আমরা নেই তাহলে আমরা কিভাবে নেব? প্রথমে পৌনঃপুনিক বাদ আর দশমিক বাদ। তাহলে পুরো সংখ্যাটা লিখব, মাইনাস আবৃত বাদ দেওয়ার পর যেটা থাকবে সেই সংখ্যাটা লিখব। তাহলে আর ডিভাইড বাই হবে কি? যে আবৃত আছে কয়টা আর অনাবৃত আছে কয়টা। এখানে আবৃত আছে 2টা, তার মানে 2টা 9, কোনো অনাবৃত নাই, তার মানে কোনো শূন্য হবে না। এখন 732 থেকে 7 যদি মাইনাস করো তাহলে পাবা 725 ডিভাইড বাই 99। আবার 0.27 পৌনঃপুনিক, এটা আবার করা প্রচেষ্টা হলো যে পৌনঃপুনিক বাদ দশমিক বাদ। তাহলে পাওয়া যায় 27 মাইনাস আবৃত বাদ দিলে থাকে শুধু অনাবৃত 2, ডিভাইড বাই এখানে আবৃত আছে একটা, তার মানে একটা 9, অনাবৃত আছে একটা, তার মানে একটা 0। তাহলে 27 থেকে 2 মাইনাস করলে পাওয়া যায় 25 ডিভাইড বাই 90 বসে গেছে। এখন তুমি এই মানগুলো বসাও, এইটার মান এইটা আর এইটার মান এইটা। এখন এটাকে যদি আমরা গুণ আকারে নিয়ে যাই, এটা কিন্তু ভাগ আকারে আছে। এখানে আছে 2টা পার্ট আর এখানেও 2টা পার্ট। আবার এই পার্ট মানে এগুলো আবার কি ভাগ আকারে আছে। তাহলে যদি আমরা এটা গুণ আকারে নিতে চাই তাহলে প্রথমটা মানে কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয়টা শুধু নিচেরটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে যাবে। তাহলে উপরে আছে, নিচে ছিল 90 সামনে চলে আইছে, আর উপরে ছিল কি মানে সামনে ছিল কি 25 সেটা নিচে চলে আইছে। তাহলে এখানে আছে সামনে আছে 725 আর এখানে সামনে আছে 90। যদি এটাকে গুণ করা হয় মানে তোমরা যদি ক্যালকুলেটর বসায় গুণ করো তাহলে পাবে এটা 65250, আর নিচে আছে 99 আর এটার আছে 25 বিয়োগ করলে মানে গুণ করলে তোমরা পাবা 2475। এখন এটাকে যদি তোমার ক্যালকুলেটর বসাও তাহলে তোমার মান আসবে 26.36। আশা করি আবৃত দশমিক ভগ্নাংশের যে ভাগ সেটাও তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী ম্যাথটাও সেম। এটাকে আমরা কি করব? প্রথমে সাধারণ ভগ্নাংশ নেব। তাহলে সাধারণ ভগ্নাংশ নেওয়ার প্রসেসটা হলো এরকম। যেমন এটাকে যদি নেই তাহলে আবৃত দশমিক আর পৌনঃপুনিক বাদ, তাহলে পুরো সংখ্যাটা, তারপর আবৃত বাদ দিলে থাকে শুধু 2 -2, আর এখানে আবৃত আছে কয়টা? 4টা, তাহলে 4টা 9, অনাবৃত নাই, তার মানে কোনো 0 হবে না। এখন এটাকে যদি বিয়োগ করো তাহলে পাবা এইটা, আর নিচে 4টা 9 বসে গেছে। আবার সেম পরেরটা 1.9 1 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক। তাহলে পৌনঃপুনিক আর দশমিক বাদ দিলে থাকে কি 19212,
এটা থেকে তোমার মাইনাস যাবে কি আবৃত বাদ, যেমন 1 2 বাদ গেলে থাকে শুধু 19। তাহলে আর আর এখানে থাকে কি, আর এখানে থাকে তোমার আবৃত আছে 2টা, তার মানে 2টা 9, আর অনাবৃত আছে একটা, তার মানে একটা 0। তাহলে এইটা থেকে বিয়োগ করলে পাওয়া যায় এইটা, আর এইটা বসে গেছে। এখন তুমি যদি এটার মান এটা বসাও, আবার এটার মান এটা বসাও, তারপর তোমরা দেখবা ক্যালকুলেট করলে এরকম মান আসে। তারপর তোমার রেজাল্ট আসবে কি 1.1.881, মানে এইটা শুধু রিপিট হবে এই কটা। ঠিক আছে, 1881 এই চারটা কি রিপিট হবে, যার কারণে পনেরো দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছে। এখন তোমাদের জন্য প্র্যাকটিস হোমওয়ার্ক, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো বা খাতায় নোট করে রাখো। তোমরা এটা বাসায় বসে প্র্যাকটিস করবে, কয়েকবার প্র্যাকটিস করবে, শুধু একবার না 3-4বার প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ তোমাদের জন্য এটা খুবই সহজ হয়ে যাবে। 1 নম্বরে বলা হয়েছে 9.45 ডিভাইড বাই, মানে ভাগ 2.863 পৌনঃপুনিক, মানে 6 এর পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক। আবার 0.6 পৌনঃপুনিক ভাগ 0.9 পৌনঃপুনিক, 0.73 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক ভাগ 0.02 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক। সেম একই প্রসেস, যেরকম আমি তোমাদের দেখাইছি কিভাবে ভাগ করতে হয়। এখন আমরা কিছু এমসিকিউ সলভ করব, যেটা তোমাদের ম্যাথের তোমাদের মেইন যে বুকটা আছে সেটার যে এমসিকিউ অধ্যায়ভিত্তিক, সেই এমসিকিউগুলো আমরা এখন সলভ করব। এখানে 1 নম্বরে বলা হয়েছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। এখন বলা হয় এখানে কিন্তু বলা হয়েছে যে অমূলদ সংখ্যা কোনটা। এখন আমরা কিন্তু পিছনে জানছি যে অমূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে আমরা কি করব না? p/q আকারে প্রকাশ করতে পারবো না। মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাইব না। যেমন 0.3 পৌনঃপুনিক, এটাকে তুমি চাইলে 1/3 আকারে প্রকাশ করতে পারো। √16/9 এটাকে চাইলে তুমি 4/3 আকারে প্রকাশ করতে পারো। আবার 3 √8/27 এটাকে চাইলে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারো, বা p/q আকারে। আর এইটাকে তুমি কিন্তু পারবে না যে 5/√3, এটাকে যদি তুমি মানে করতে চাও তাহলে তোমার দশমিকের মান আসবে। তার মানে কি এখানে অমূলদ সংখ্যা হচ্ছে কি এই গ নাম্বার। আশা করি বুঝতে পারছে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হলো যে ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? তার মানে কি তুমি 4টা ক্রমিক সংখ্যা যদি মানে মানে 4টা ক্রমিক সংখ্যা যদি নেও তুমি, ক্রমিক মানে ক্রমিক পর্যায়ক্রমে হবে। এই 4টা ক্রমিক সংখ্যা যদি তুমি যোগ করো বা করো, তাহলে ওইটা কি পূর্ণবর্গ হবে কিনা? তাহলে এখানে বলা হয়েছে ABCD এটা কি পূর্ণবর্গ হবে? AB প্লাস CD এটা কি পূর্ণবর্গ হবে? ABCD প্লাস 1 এটা কি পূর্ণবর্গ হবে? না ABCD মাইনাস 1 পূর্ণবর্গ হবে। তাহলে সেটা কি যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে ১ যোগ করলে যোগফল এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা তোমরা মনে রাখবা যে যেকোনো 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ কইরা তার সাথে যদি তুমি ১ যোগ করো, তাহলে তোমার যোগফলটা কি হবে? একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে কি এখানে তোমার রেজাল্ট হবে কি? এই গ নাম্বারটা, যেখানে অ্যান্সারটা দেওয়া আছে। আশা করি বুঝতে পারছে। এখন যেটা সলভ করো সেটা হলো যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এখন আমরা জানি কি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো কি 2, 3, 5, 7। তার মানে কি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4 টা। যেটা রেজাল্ট হবে খ, যেটা দেওয়া আছে এখানে। আর 4 নাম্বার যেটা সেটা হলো যে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট। এখন পূর্ণ সংখ্যা কি? যেখানে কি থাকবে? শূন্য থাকবে, ধনাত্মক সংখ্যা থাকবে ডান দিকে, আর বাম দিকে থাকবে কি ঋণাত্মক সংখ্যা। তাহলে দেখো তো প্রথমটা কি আছে? যে এখানে মাঝে শূন্য আছে, সামনে ধনাত্মক সংখ্যা, আর বাম দিকে আছে কি ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে? কিন্তু এখানে একটা কথা আছে। এখানে কিন্তু সব জোড় সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে? জোড় সংখ্যা। কিন্তু এখানে কি সকল বলছে। সকল বলতে শুধু জোড় সংখ্যা না। সকল বলতে কি? জোড়, বিজোড় সব থাকবে। তাহলে এটা কি? হবে না। আবার এইটা দেখো তো যে আ এখানে মাঝে আছে 0, ডান দিকে ধনাত্মক সংখ্যা, বাম দিকে ঋণাত্মক সংখ্যা। এখন খেয়াল করে দেখো না কি সব হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার। ঠিক আছে? তার মানে কি? আমাদের রেজাল্ট হবে কি এইটা। এইটা হচ্ছে কি সকল স্বাভাবিক সংখ্যার সেট। তার মানে অ্যান্সার এইটা। আর পরবর্তী এখানে দেখা যায় যে বিজোড় সংখ্যা, এটা হবে না। আবার এখানে দেওয়া আছে 0, এটা তো হবেই না। আশা করি বুঝতে পারছে। এখন আমরা যেটা দেখব সেটা হলো বাস্তব সংখ্যার ক্ষেত্রে মানে কোন তথ্যগুলো সঠিক। ১ নম্বর তথ্যটা হলো যে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এটা সত্য। যে তুমি যদি একটা বিজোড় সংখ্যার বর্গ হলো, তাহলে ওইটার বিজোড় সংখ্যাই আবার পাবে। আবার ২ টি জোড় সংখ্যার গুণফলের গুণিতক জোড় সংখ্যা। তার মানে কি যদি তুই ২ টা জোড় সংখ্যার যদি গুণফল আর এই গুণিতক করো, যেমন ২ আর ৪, তাহলে ৪ দুগুণ কত? ৮। তাহলে ৮ এর গুণিতক যদি নেও, তো ৮ দুগুণ কত? ১৬ আসে। তার মানে কি এই ১৬ টাও কি একটা জোড় সংখ্যা। আবার পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলের সংখ্যা, এটা সম্পূর্ণ ভুল। কি জন্য? পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল কখনো মূলের সংখ্যা হবে না। তার মানে কি এটা রেজাল্ট হবে কি ক নাম্বার ১ আর ২। আশা করি বুঝতে পারছে।
আবার পরবর্তী যেটা সেটা হলো যে ৩টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? তার মানে পরপর ৩টা ক্রমিক সংখ্যার গুণফল যে কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে বা বিভাজ্য হবে? তাহলে ৫ দ্বারা যাবে না। তুমি যদি ৬ দ্বারা যেমন তুমি পরপর ৩টা সংখ্যা নেও, যেমন ১, ২, ৩, তাহলে ৩ আর ৩ টাকে যোগ করো তাহলে পাওয়া যায় কত? ৩ আর ২ ৫, ৫ আর কত? ৬। এখন ৬ কে তুমি ৬ দ্বারা কি করতে পারবা? ভাগ দিতে পারবা। ৭ দ্বারা পারবা না, ১১ দ্বারাও না, আবার কি ৫ দ্বারাও না। আবার যদি ২, ৩, ৪ নেও তাহলে ৪ আর ৩ কত? ৭, ৭ আর ২ কত? ৯, ৯ কে তাও তুমি ৬ দ্বারা ভাগ দিতে পারবা। অন্য কোনো সংখ্যা দ্বারা কি করতে পারবা না? কাটাকাটি করতে পারবা না বা বিয়োগ করতে পারবা না। আশা করি বুঝতে পারছি। তার মানে কি এটার অ্যান্সার হবে কি? খ। পরবর্তীটা হলো যে এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? এখন এ ও বি যদি দুটি ক্রমিক জোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে? সেটা হলো যে এ স্কোয়ার, না এটাও না, বি স্কোয়ার এটাও না, এ স্কোয়ার প্লাস 1 তার মানে কি এ যে সংখ্যাটা তবে এটার সাথে যেটা মানে 1 যোগ করো তাহলে সেটা হয়ে যাবে বিজোড় সংখ্যা। আর তুমি বি এর একটা মান যেকোনো একটা মান ধরলা, সেটা বর্গ করে যদি তুমি 2 যোগ করো সেটা কিন্তু জোড় সংখ্যা হয়ে যাবে। তুমি চাইলে এটা নিজেই মানে এটা প্রমাণটা দেখতে পারো। তার মানে কি এটাকে রেজাল্ট হবে অ্যান্সার হবে কি? গ নাম্বার। আশা করি বুঝতে পারছে। এখন আমরা এই এমসিকিউটা দিয়ে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। তাহলে এখানে বলা হয়েছে এ ও বি দুটি পূর্ণসংখ্যা হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে বলছে যে এ ও বি দুটি যদি পূর্ণসংখ্যা হয় আর এ স্কয়ার এবং বি স্কয়ার মানে এর পে যে সংখ্যাটা ধরবো এটা স্কয়ার এবং বির যেই সংখ্যাটা ধরবো এটা স্কয়ার করলে এই দুইটা সংখ্যার যদি যোগফল যেটা পূর্ণবর্গ সংখ্যা হয়, এখন কোনটার সাথে কোনটার ক্ষেত্রে মানে কোন সংখ্যাটা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? সেটা হলো মাইনাস এবি, এটাও হবে না। প্লাস এবি, এটা হবে না। এটা হবে কি 2 এবি। মানে তুমি এটা সূত্রের ভিতরেও কিন্তু পড়ে যায় যে আমরা বীজগণিতের সামনে জানতে পারবে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 এবি এইটা হচ্ছে কি একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? তার মানে কি এইটার সাথে যোগ হবে কি এইটা। তার মানে রেজাল্ট হচ্ছে কি 2 এবি। আর এই ক্লাসটা এই পর্যন্তই। আর বেশি কন্টিনিউ করব না। কি জন্য ক্লাস বেশি বড় গেলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ যে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূল্য যেখানে যে √5, √7, √10 এই সংখ্যাগুলো কি পূর্ণবর্গ সংখ্যা মানে অমূল্য সংখ্যা কিনা এইটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ প্রমাণ করব। আশা করি তোমাদের জন্য ক্লাসটা খুবই হেল্পফুল হয়েছে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে ফিডব্যাক জানাবে। আর তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে অতি দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে তারা উপকৃত হতে পারে। আর আমার চ্যানেলে লোগো দেওয়া আছে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে, সাথে তোমরা পেয়ে যাও। তাই আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।